তো হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু আওয়ার নিউ চ্যানেল। তো আগের দিন আমরা লেকচার 2, লেকচার 3 এবং লেকচার 4-এ এর আগের ক্লাসে বয়েলের সূত্র, চার্লসের সূত্র এবং কম্বিনেশন অফ বয়েল অ্যান্ড চার্লস ল, অর্থাৎ বয়েল এবং চার্লসের সূত্রের সমন্বয় সূত্র এবং তারপর অ্যাভোগাড্রো প্রকল্প বা অ্যাভোগাড্রোস হাইপোথিসিস নিয়ে আলোচনা করেছিলাম। ইউটিউবে দেখতে পারো, ডেসক্রিপশান বক্সে লিঙ্ক দেওয়া আছে। লেকচার 2-তে আপলোড করেছিলাম বয়েলের সূত্র বা বয়েলস ল, ইন ডিটেইলড আলোচনা করা হয়েছিল। লেকচার 3-তে আছে চার্লসের সূত্র বা চার্লস ল, ইন ডিটেইলড আলোচনা করা আছে। লেকচার 4-এ আছে, অর্থাৎ এর আগের লেকচারটাতে আছে কম্বিনেশন অফ বয়েল অ্যান্ড চার্লস ল, অর্থাৎ বয়েল এবং চার্লসের সূত্রের সমন্বয় সূত্র এবং অ্যাভোগাড্রো প্রকল্প বা অ্যাভোগাড্রোস হাইপোথিসিস। আজকে আমরা 5 নম্বর লেকচারে যেটা আপলোড করব, দ্যাট ইজ আইডিয়াল গ্যাস ইকুয়েশন বা আদর্শ গ্যাস সমীকরণ। তাহলে আদর্শ গ্যাস সমীকরণ কাকে বলে বা আদর্শ গ্যাস সমীকরণটা কী, দ্যাট ইজ পিভি ইকুয়াল টু এনআরটি। সেই পিভি ইকুয়াল টু এনআরটিটা কী, সেগুলো সব নিয়ে আজকে আলোচনা করব। তাহলে প্রথম দেখব যে আদর্শ গ্যাস সমীকরণটা আমরা প্রতিষ্ঠা করব কী করে, বা আদর্শ গ্যাস সমীকরণটা কী। তাহলে আদর্শ গ্যাস সমীকরণ কিছুই না, বাস্তবে বয়েলের সূত্র, চার্লসের সূত্র এবং অ্যাভোগাড্রো প্রকল্প বা অ্যাভোগাড্রোস হাইপোথিসিস, এই তিনটেকে তুমি যদি কম্বাইন করে দাও বা তিনটেকে তুমি যদি সমন্বয় করে দাও, তাহলে একসাথে তুমি পাবে আইডিয়াল গ্যাস ইকুয়েশন বা আদর্শ গ্যাস সমীকরণ। তাহলে আদর্শ গ্যাস সমীকরণটা কি? বয়েলের সূত্র, চার্লসের সূত্র এবং অ্যাভোগাড্রো প্রকল্পের একটা মিলিত রূপ। কম্বিনেশন অফ বয়েলস ল, চার্লস ল অ্যান্ড অ্যাভোগাড্রোস হাইপোথিসিস ইজ কল্ড আইডিয়াল গ্যাস ইকুয়েশন বা আদর্শ গ্যাস সমীকরণ। তো আদর্শ গ্যাস সমীকরণটাকে আমরা এস্টাবলিশ করব কি করে? তো দেখো, বয়েলের সূত্র অনুযায়ী আমরা কি জানি, অ্যাকর্ডিং টু বয়েলস ল, তাহলে অ্যাকর্ডিং টু বয়েলস ল, বয়েলের সূত্র অনুযায়ী আমরা কি জানি, ভি প্রপোর্শনাল টু 1/p। তাহলে বয়েলের সূত্র থেকে আমরা জানি যে ভি প্রপোর্শনাল টু 1/p, অর্থাৎ গ্যাসের ভর এবং গ্যাসের উষ্ণতা যদি অপরিবর্তিত থাকে, তখন গ্যাসটির আয়তন গ্যাসটির চাপের সাথে ব্যস্তানুপাতে পরিবর্তিত হয়। তাহলে অ্যাকর্ডিং টু বয়েলস ল, ভি প্রপোর্শনাল টু 1/p, যেখানে গ্যাসের ভর এবং গ্যাসের উষ্ণতা স্থির। চার্লসের সূত্র থেকে আমরা কি জানি, তাহলে অ্যাকর্ডিং টু চার্লস ল, চার্লসের সূত্র থেকে আমরা কি জানি, ভি প্রপোর্শনাল টু টি। ভি প্রপোর্শনাল টু টি, অর্থাৎ গ্যাসটির আয়তন গ্যাসটির পরম উষ্ণতার সাথে সমানুপাতিক যখন গ্যাসটির ভর এবং গ্যাসের চাপ ধ্রুবক। তাহলে ভি প্রপোর্শনাল টু 1/p যখন গ্যাসের ভর এবং গ্যাসের উষ্ণতা ধ্রুবক, ভি প্রপোর্শনাল টু টি যখন গ্যাসের ভর এবং গ্যাসের চাপ ধ্রুবক। অ্যাকর্ডিং টু অ্যাভোগাড্রোস হাইপোথিসিস বা অ্যাভোগাড্রো প্রকল্প অনুযায়ী, অ্যাভোগাড্রোস হাইপোথিসিস বা অ্যাভোগাড্রোর প্রকল্প অনুসারে, আগের দিন আমরা দেখেছি যে একই উষ্ণতা ও একই চাপে সম আয়তন সকল গ্যাসে সমান সংখ্যক অণু থাকবে, অর্থাৎ ভি আয়তন প্রত্যেকটা গ্যাসে এন সংখ্যক করেই অণু থাকবে, অর্থাৎ ভি প্রপোর্শনাল টু এন। তাহলে অ্যাভোগাড্রো প্রকল্প বা অ্যাভোগাড্রোস হাইপোথিসিস অনুযায়ী আমরা লিখতে পারি ভি প্রপোর্শনাল টু এন, যেখানে ভিটা গ্যাসের আয়তন, এন মোল অণু আছে গ্যাসে। তাহলে ভি প্রপোর্শনাল টু এন, যেখানে গ্যাসের উষ্ণতা এবং গ্যাসের চাপ ধ্রুবক। তাহলে এই তিনটে ইকুয়েশানকে তুমি যদি কম্বাইন করে দাও মানে একসাথে তিনটে ইকুয়েশানকে যদি তুমি লেখো, তাহলে আমরা দেখতে পাবো যে ভি প্রপোর্শনাল টু, বাদিকটার তিনটে ক্ষেত্রে ভি আছে, তাহলে ভি প্রপোর্শনাল টু উপরের দুটো রাশির গুণফল এনটি ডিভাইডেড বাই পি। এটা হচ্ছে যৌগিক ভেদের সূত্র অনুযায়ী। ক্লাস 8-এ পড়ানো হয় যে যৌগিক ভেদের সূত্রটা কি, ভি প্রপোর্শনাল টু 1/p, ভি প্রপোর্শনাল টু টি, ভি প্রপোর্শনাল টু এন। তাহলে তুমি যদি তিনটে ইকুয়েশনকে কম্বাইন করো, তাহলে ভি প্রপোর্শনাল টু, বাদিকে রইল প্রপোর্শনাল টু এনটি ডিভাইডেড বাই পি। তাহলে পি একটা প্রেশার, তাহলে প্রেশারটাকে তুমি বাদিকে গুণ করে নিতে পারো, পিভি প্রপোর্শনাল টু এনটি। তাহলে পিভি ইকুয়াল টু, তুমি যদি কনস্ট্যান্ট রাশিটাকে তোলো, তাহলে কনস্ট্যান্ট রাশিটাকে তুললে একটা ধ্রুবক আনতে হবে বা একটা সমানুপাতিক ধ্রুবক আনতে হবে।
তুমি যদি সমানুপাতিক চিহ্নটা তোলো এখান থেকে, তাহলে একটা সমানুপাতিক ধ্রুবক আনতে হবে বা একটা আরবিটারি কনস্ট্যান্ট আনতে হবে। সেই কনস্ট্যান্টটাকে আমরা নাম দিচ্ছি আর। তাহলে পিভি ইকুয়াল টু এন আর টি। তাহলে কী করে পেলাম আমরা পিভি ইকুয়াল টু এন আর টি? বলছে অ্যাকর্ডিং টু বয়েলস ল বা বয়েলের সূত্র অনুযায়ী আমরা জানি যে গ্যাসের ভর এবং গ্যাসের উষ্ণতা যদি অপরিবর্তিত থাকে তখন গ্যাসটির আয়তন গ্যাসটির চাপের সাথে ব্যস্তানুপাতিক, অর্থাৎ ভি প্রপোর্শনাল টু 1/p। চার্লসের সূত্র অনুযায়ী আমরা কি জানি, গ্যাসের ভর এবং গ্যাসের চাপ যদি অপরিবর্তিত থাকে বা কনস্ট্যান্ট থাকে তখন ভি প্রপোর্শনাল টু ক্যাপিটাল টি। অ্যাভোগাড্রো প্রকল্প বা অ্যাভোগাড্রোস হাইপোথিসিস অনুযায়ী আমরা কি জানি, ভি প্রপোর্শনাল টু এন যখন গ্যাসের চাপ এবং গ্যাসের উষ্ণতা কনস্ট্যান্ট আছে। তাহলে তিনটে ইকুয়েশনকে তুমি যদি কম্বাইন্ড করো তাহলে ভি প্রপোর্শনাল টু এন টি ডিভাইডেড বাই পি, তাহলে এন টি বাই পি যদি হয় তাহলে পিভি প্রপোর্শনাল টু এন টি, তাহলে পিভি ইকুয়াল টু এন আর টি, যেখানে আর একটা কনস্ট্যান্ট রাশি, সমানুপাতিক চিহ্নটা তুলে আর একটা কনস্ট্যান্ট এলো। তাহলে আরকে আমরা কি বলি, আরকে আমরা বলি মোলার গ্যাস ধ্রুবক বা মোলার গ্যাস কনস্ট্যান্ট। কেন মোলার গ্যাস কনস্ট্যান্ট বলা হয়? কারণ এন মোল গ্যাসের জন্য আমরা আর এনেছি, আর একটা কনস্ট্যান্ট রাশি, সেটা এন মোল গ্যাসের জন্য, এন মোল গ্যাসের জন্য আর একটা কনস্ট্যান্ট রাশি এনেছি। তাহলে আরকে আমরা বলি মোলার গ্যাস ধ্রুবক বা মোলার গ্যাস কনস্ট্যান্ট। তাহলে মোলার গ্যাস ধ্রুবক বিষয়টা কি? পিভি ইকুয়াল টু এন আর টি, যেখানে আরকে আমরা বলি মোলার গ্যাস ধ্রুবক বা মোলার গ্যাস কনস্ট্যান্ট। এরপর এই যে আর এর মানটা, সেই আর এর মানটা কিন্তু আরটাকে আমরা বলছি মোলার গ্যাস ধ্রুবক বা মোলার গ্যাস কনস্ট্যান্ট। তো পরীক্ষার সাহায্যে দেখা গেছে যে প্রত্যেকটা গ্যাসের ক্ষেত্রে, প্রত্যেকটা গ্যাস, যে কোনো গ্যাসের জন্য, যে কোনো বাস্তব গ্যাসের জন্য এই আর এর মানটা সেম, অর্থাৎ প্রত্যেকটা গ্যাসের জন্যই কিন্তু আর এর মানটা সমান। তাহলে আর এর মান কিন্তু কোনো গ্যাসের জন্যই পরিবর্তনশীল নয়। একটু পরে আমরা আর এর মান নির্ণয় করব, তখন দেখব যে আর এর মানটা শুধুমাত্র এককের ওপর নির্ভরশীল, অর্থাৎ তুমি যদি এককটাকে চেঞ্জ করে দাও তখন আর এর ভ্যালু চেঞ্জ হবে, বাকি কোনো ক্ষেত্রে কিন্তু আর এর ভ্যালু চেঞ্জ হবে না। তাহলে এই যে আর এর ভ্যালুটা, এটা কিন্তু গ্যাসের প্রকৃতির ওপর নির্ভর করে না। তাহলে পরীক্ষায় একটা প্রশ্ন আসে যে আর এর মান কি গ্যাসের প্রকৃতির ওপর নির্ভর করে? উত্তর হবে না। গ্যাসের মান আর এর মান কখনোই গ্যাসের প্রকৃতির ওপর নির্ভর করে না। সব গ্যাসের জন্যই আর এর মানটা সেম, আর এর মান শুধুমাত্র এককের ওপর নির্ভর করে। তুমি যদি একক চেঞ্জ করে দাও তখন আর এর ভ্যালু চেঞ্জ হয়ে যাবে, কিন্তু তুমি যদি গ্যাস টু গ্যাস চেঞ্জ করো তখন আর এর ভ্যালুর কোনো পরিবর্তন হবে না। যেহেতু আর এর মানটা গ্যাসের প্রকৃতির ওপর নির্ভরশীল নয়, সেহেতু আরকে আমরা বলি সার্বজনীন গ্যাস ধ্রুবক বা ইউনিভার্সাল গ্যাস কনস্ট্যান্ট। তাহলে আরকে মোলার গ্যাস ধ্রুবক বা মোলার গ্যাস কনস্ট্যান্ট বলা যায়, আরকে ইউনিভার্সাল গ্যাস কনস্ট্যান্ট বা সর্বজনীন গ্যাস ধ্রুবকও বলা যায়। কেন? কারণ আর এর মানটা গ্যাসের প্রকৃতির ওপর নির্ভরশীল নয়। তাহলে এখানে লিখে নেবে যে আর এর মানটা যেহেতু গ্যাসের প্রকৃতির ওপর নির্ভরশীল নয়, সেহেতু আরকে সর্বজনীন গ্যাস ধ্রুবক বা ইউনিভার্সাল গ্যাস কনস্ট্যান্ট বলা হয়। তাহলে আরকে মোলার গ্যাস ধ্রুবক বা মোলার গ্যাস কনস্ট্যান্টও বলা হয়, আরকে সর্বজনীন গ্যাস ধ্রুবক বা ইউনিভার্সাল গ্যাস কনস্ট্যান্টও বলা হয়। তাহলে আরকে কেন ইউনিভার্সাল গ্যাস কনস্ট্যান্ট বা সর্বজনীন গ্যাস ধ্রুবক বলা হয়? তার কারণ হচ্ছে আর এর মানটা গ্যাসের প্রকৃতির উপর নির্ভরশীল নয়। তুমি গ্যাস টু গ্যাস যদি ভ্যারি করো, প্রত্যেকটা গ্যাসের জন্য আর এর মান সেম, অর্থাৎ গ্যাসের মানটা আর এর প্রকৃতির উপর নির্ভরশীল নয়। তাহলে আর এর মান যেহেতু সব গ্যাসের জন্যই সমান, সেহেতু আরকে আমরা বলি সর্বজনীন গ্যাস ধ্রুবক বা ইউনিভার্সাল গ্যাস কনস্ট্যান্ট। ক্লিয়ার? তাহলে এটাই হচ্ছে আইডিয়াল গ্যাস ইকুয়েশন, তার প্রমাণটা। যে আইডিয়াল গ্যাস ইকুয়েশন কি? পিভি ইকুয়াল টু এন আর টি, যেখানে পি গ্যাসের চাপ, ভি গ্যাসের আয়তন, এন গ্যাসের মূল সংখ্যা, আর ইউনিভার্সাল গ্যাস কনস্ট্যান্ট বা সর্বজনীন গ্যাস ধ্রুবক, ক্যাপিটাল টিটা পরম উষ্ণতা বা অ্যাবসলিউট টেম্পারেচার। তাহলে এটা আমরা বললাম যে এন মোল গ্যাসের জন্য আইডিয়াল গ্যাস ইকুয়েশন বা আদর্শ গ্যাস সমীকরণ। এন মোল গ্যাসের জন্য, এন মোল গ্যাসের জন্য, এনকে আমরা এখানে মোল দিয়ে রিপ্রেজেন্ট করি। তাহলে এন মোল গ্যাসের জন্য আইডিয়াল গ্যাস ইকুয়েশন বা
আদর্শ গ্যাস সমীকরণটা হচ্ছে পিভি ইকুয়াল টু এনআরটি। তুমি যদি এনের জায়গায় 1 বসিয়ে দাও তাহলে ফর এন ইকুয়াল টু 1 পিভি ইকুয়াল টু আর ইন্টু টি। তাহলে এটাকে আমরা তখন বলবো যে 1 মোল গ্যাসের জন্য আইডিয়াল গ্যাস ইকুয়েশন বা আদর্শ গ্যাস সমীকরণ। তাহলে আদর্শ গ্যাস সমীকরণ 1 মোল গ্যাসের জন্য পিভি ইকুয়াল টু আর ইন্টু টি। তাহলে আইডিয়াল গ্যাস ইকুয়েশনটা এই পর্যন্ত আছে। যে আইডিয়াল গ্যাস ইকুয়েশনটা আমরা প্রমাণ করব কী করে, বলছে বয়েলের সূত্র অনুযায়ী আমরা কি জানি, ভি প্রপোর্শনাল টু 1/p, চার্লসের সূত্র অনুযায়ী ভি প্রপোর্শনাল টু টি, অ্যাভোগাড্রোস হাইপোথিসিস অনুযায়ী ভি প্রপোর্শনাল টু এন। তাহলে তিনটে ইকুয়েশনকে তুমি যদি কম্বাইন করে দাও তাহলে ভি প্রপোর্শনাল টু এনটি বাই পি, তাহলে পিভি প্রপোর্শনাল টু এনটি, পিভি ইকুয়াল টু এনআরটি, যেখানে আরকে আমরা বলি মোলার গ্যাস ধ্রুবক বা মোলার গ্যাস কনস্ট্যান্ট, এবং আর এর মানটা যেহেতু গ্যাসের প্রকৃতির উপর নির্ভরশীল নয়, আর এর মানটা সব গ্যাসের জন্যই সমান, সেহেতু আরকে আমরা বলি সর্বজনীন গ্যাস ধ্রুবক বা ইউনিভার্সাল গ্যাস কনস্ট্যান্ট। তাহলে এটা এনমোল গ্যাসের জন্য আইডিয়াল গ্যাস ইকুয়েশন পিভি ইকুয়াল টু এনআরটি। তুমি যদি 1 মোল গ্যাসের জন্য আইডিয়াল গ্যাস ইকুয়েশনের মান নির্ণয় করতে চাও, দ্যাট ইজ পিভি ইকুয়াল টু আর ইন্টু টি। এটাই হচ্ছে আইডিয়াল গ্যাস ইকুয়েশন বা আদর্শ গ্যাস সমীকরণ। এবার এই আদর্শ গ্যাস সমীকরণ বা আইডিয়াল গ্যাস ইকুয়েশনের উপর ভিত্তি করে গ্যাসকে আমরা দুভাগে ভাগ করতে পারি। তাহলে এই যে আইডিয়াল গ্যাস ইকুয়েশনটা প্রুফ করলাম পিভি ইকুয়াল টু এনআরটি, তো এই পিভি ইকুয়াল টু এনআরটির উপর ভিত্তি করে গ্যাসকে আমরা দুভাগে ভাগ করতে পারি। একটাকে বলি আমরা আইডিয়াল গ্যাস, একটাকে বলি আমরা বাস্তব গ্যাস বা রিয়েল গ্যাস। তাহলে গ্যাসকে আমরা কিন্তু দুভাগে ভাগ করতে পারি, কিসের উপর ভিত্তি করে, পিভি ইকুয়াল টু এনআরটির উপর ভিত্তি করে, অর্থাৎ আদর্শ গ্যাস সমীকরণের উপর ভিত্তি করে, আইডিয়াল গ্যাস ইকুয়েশনের উপর ভিত্তি করে গ্যাসকে আমরা দুভাগে ভাগ করতে পারি। একটাকে বলি আইডিয়াল গ্যাস বা আদর্শ গ্যাস, আইডিয়াল গ্যাস বা আদর্শ গ্যাস, একটাকে বলি বাস্তব গ্যাস বা রিয়েল গ্যাস। তাহলে একটা আদর্শ গ্যাস বা আইডিয়াল গ্যাস, একটা বাস্তব গ্যাস বা রিয়েল গ্যাস। আদর্শ গ্যাস বিষয়টা কি? আদর্শ গ্যাস মানে হচ্ছে যে সকল গ্যাস সব কন্ডিশনে বা সকল অবস্থাতেই বা সব পরিস্থিতিতে পিভি ইকুয়াল টু এনআরটি বা আইডিয়াল গ্যাস ইকুয়েশনটাকে মেনে চলে। তাহলে যে সকল গ্যাস সব কন্ডিশনে পিভি ইকুয়াল টু এনআরটি এই সূত্রটাকে মেনে চলে, সেই সব গ্যাসকে আমরা বলি আদর্শ গ্যাস বা আইডিয়াল গ্যাস। তাহলে আইডিয়াল গ্যাস কারা? তোমায় পরীক্ষায় প্রশ্ন করতে পারে যে আদর্শ গ্যাস কাদের বলে, আদর্শ গ্যাস কারা? তাহলে আদর্শ গ্যাস হচ্ছে সেই সকল গ্যাস যে সকল গ্যাস সব কন্ডিশনে বা সব অবস্থাতেই পিভি ইকুয়াল টু এনআরটি বা আদর্শ গ্যাস সমীকরণ বা আইডিয়াল গ্যাস ইকুয়েশনটাকে মেনে চলে, সেই সব গ্যাসকে আমরা বলি আদর্শ গ্যাস বা আইডিয়াল গ্যাস। কিন্তু মজার বিষয় হচ্ছে আমাদের প্রকৃতিতে এমন কোনো গ্যাসের অস্তিত্ব নেই যে সব কন্ডিশনে পিভি ইকুয়াল টু এনআরটি সূত্রটাকে মেনে চলে। দেয়ার ইজ নো এক্সিস্টেন্স বা দেয়ার ইজ নো রিয়েল এক্সিস্টেন্স অফ এনি আইডিয়াল গ্যাস, অর্থাৎ আইডিয়াল গ্যাসের বাস্তবে বা প্রকৃতিতে কোনো রকম বাস্তব অস্তিত্ব নেই। থিওরিটিক্যালি একটা গ্যাস আদর্শ গ্যাস। তাহলে গ্যাসকে আইডিয়াল গ্যাস ইকুয়েশনের উপর ভিত্তি করে দুভাগে ভাগ করা হলো, একটা আইডিয়াল গ্যাস, একটা রিয়েল গ্যাস। আইডিয়াল গ্যাস বা আদর্শ গ্যাস বিষয়টা কি? বলছে যে সকল গ্যাস সব কন্ডিশনে বা সকল অবস্থাতেই পিভি ইকুয়াল টু এনআরটি সূত্রটাকে মেনে চলে, সেই সব গ্যাসকে আমরা বলি আদর্শ গ্যাস বা আইডিয়াল গ্যাস। তো যে কোনো পরিস্থিতিতে বা যে কোনো অবস্থাতে সে যদি পিভি ইকুয়াল টু এনআরটি সূত্রটাকে মেনে চলে, তখনই সে আদর্শ গ্যাস বা আইডিয়াল গ্যাস। যে বিষয়টা আছে দ্যাট ইজ রিয়েল গ্যাস বা বাস্তব গ্যাস। বাস্তব গ্যাস কাকে বলে? বাস্তব গ্যাস হচ্ছে সেই সব গ্যাস যারা সব কন্ডিশনে পিভি ইকুয়াল টু এনআরটি সূত্রটাকে মেনে চলে না, শুধুমাত্র অ্যাট ভেরি হাই টেম্পারেচার অ্যান্ড ভেরি লো প্রেশার এরা পিভি ইকুয়াল টু এনআরটি সূত্রটাকে মেনে চলে। তাহলে বাস্তব গ্যাসও পিভি ইকুয়াল টু এনআরটি সূত্রটা মেনে চলে, কিন্তু সেটা কখন মেনে চলে? অতি উচ্চ উষ্ণতায় বা অতি উচ্চ তাপমাত্রা এবং অতি নিম্ন চাপে, অর্থাৎ অ্যাট ভেরি হাই টেম্পারেচার অ্যান্ড ভেরি লো প্রেশার বাস্তব গ্যাসগুলো পিভি ইকুয়াল টু এনআরটি সূত্রটাকে মেনে চলে। তাহলে আদর্শ গ্যাস কারা? আদর্শ গ্যাস হচ্ছে সেই সকল গ্যাস যে সকল গ্যাস সব কন্ডিশনে পিভি ইকুয়াল টু এনআরটি সূত্রটাকে মেনে চলে। বাস্তব গ্যাস কারা? বাস্তব গ্যাস বা রিয়েল গ্যাস
সেই সকল গ্যাস যারা সব কন্ডিশনে পিভি ইকুয়াল টু এনআরটি সূত্রটাকে মেনে চলে না, শুধুমাত্র অ্যাট ভেরি হাই টেম্পারেচার অ্যান্ড ভেরি লো প্রেশার পিভি ইকুয়াল টু এনআরটি সূত্রটাকে মেনে চলে। তাহলে আমরা প্রকৃতিতে যত গ্যাস দেখি সব গ্যাসই কিন্তু বাস্তব গ্যাস বা রিয়েল গ্যাস। এই জন্য আমরা আগের দিন দেখেছিলাম যে বয়েলের সূত্রে, চার্লসের সূত্রে, যে কোনো গ্যাসই কিন্তু এই বয়েলস ল বা চার্লস লটা নর্মাল টেম্পারেচার বা নর্মাল প্রেশারে এই একটা সূত্রও কিন্তু সে মেনে চলে না। ইভেন এই যে পিভি ইকুয়াল টু এনআরটি সূত্রটা আছে, এটাও কিন্তু বাস্তব গ্যাস নর্মাল টেম্পারেচার নর্মাল প্রেশারে মেনে চলে না, শুধুমাত্র অ্যাট ভেরি হাই টেম্পারেচার অ্যান্ড ভেরি লো প্রেশার, অর্থাৎ অতি উচ্চ উষ্ণতা বা অতি উচ্চ তাপমাত্রা বা অতি উচ্চ উষ্ণতা এবং অতি নিম্ন চাপে, অর্থাৎ অ্যাট ভেরি হাই টেম্পারেচার অ্যান্ড ভেরি লো প্রেশার, অতি উচ্চ উষ্ণতা এবং অতি নিম্ন চাপে বাস্তব গ্যাসগুলো পিভি ইকুয়াল টু এনআরটি সূত্রটাকে মেনে চলে। তো আইডিয়াল গ্যাস ইকুয়েশন বা আদর্শ গ্যাস সমীকরণটা এই পর্যন্ত আছে। এরপর আমরা দেখাবো যে আর এর ভৌত তাৎপর্য বা আর এর ফিজিক্যাল সিগনিফিকেন্স। ফিজিক্যাল সিগনিফিকেন্স অফ আর মানে আর এর ডাইমেনশন, আর এর একক, আর এর বিভিন্ন এককে আর এর মান। আর এর 4টে একক আছে, তো প্রত্যেকটা এককে আর এর মান কত হয় ইন ডিটেইল আলোচনা করছি একটু কেন পর্যন্ত। তো এরপর আমরা যেটা পড়বো সেটা হচ্ছে ফিজিক্যাল সিগনিফিকেন্স অফ আর বা আর এর ভৌত তাৎপর্য। তাহলে ফিজিক্যাল সিগনিফিকেন্স অফ আর বা আর এর ভৌত তাৎপর্য। ভৌত তাৎপর্য মানে আর এর ডাইমেনশন বা আর এর মাত্রা নির্ণয় করব, মানে মাত্রীয় সংকেত। আর এর মাত্রীয় সংকেত নির্ণয় করব, সেখান থেকে আর এর একক নির্ণয় করব। সিজিএস পদ্ধতিতে আর এর একক, এসআই পদ্ধতিতে আর এর একক, আর এর ডেফিনিশন দেব, তারপর বিভিন্ন এককে আর এর যে ভ্যালু সেই ভ্যালুগুলো এস্টাবলিশ করব। তো প্রথম হচ্ছে আর এর ডাইমেনশন বা আর এর মাত্রা। তাহলে আর এর মাত্রা বা আর এর মাত্রীয় সংকেত বা আর এর ডাইমেনশনাল ফর্মুলা, সেই ডাইমেনশনাল ফর্মুলাটাকে আমরা কি করে নির্ণয় করব? বলছে আইডিয়াল গ্যাস ইকুয়েশন অনুযায়ী আমরা কি জানি, পিভি ইকুয়াল টু এনআরটি। তাহলে আইডিয়াল গ্যাস ইকুয়েশন অনুযায়ী পিভি ইকুয়াল টু এনআরটি। পি গ্যাসের চাপ, ভি গ্যাসের আয়তন, এন মোল গ্যাস, আর ইউনিভার্সাল গ্যাস কনস্ট্যান্ট বা সর্বজনীন গ্যাস ধ্রুবক, এবং ক্যাপিটাল টিটা পরম উষ্ণতা বা অ্যাবসলিউট টেম্পারেচার। তাহলে এখান থেকে আর ইকুয়াল টু কত হবে? পিভি ইকুয়াল টু এনআরটি। তাহলে আর ইকুয়াল টু পিভি ডিভাইডেড বাই এনটি। তাহলে আর ইকুয়াল টু পিভি ডিভাইডেড বাই এনটি। এবার আর এর ডাইমেনশন নির্ণয় করতে হবে বা আর এর মাত্রীয় সংকেত নির্ণয় করতে হবে। মাত্রীয় সংকেত নির্ণয় করার জন্য আর এর থার্ড ব্র্যাকেট অফ আর, মানে আরকে একটা থার্ড ব্র্যাকেটের মধ্যে লিখতে হয় যে কোনো রাশির মাত্রীয় সংকেত নির্ণয় করার সময়। তাহলে আর এর মাত্রীয় সংকেত কত হবে? থার্ড ব্র্যাকেটের মধ্যে আর, থার্ড ব্র্যাকেটের মধ্যে পি মানে চাপের মাত্রীয় সংকেত ইনটু ভলিউমের মাত্রীয় সংকেত বা আয়তনের মাত্রীয় সংকেত ডিভাইডেড বাই এন এর মাত্রীয় সংকেত ইনটু ক্যাপিটাল টির মাত্রীয় সংকেত। তাহলে পিভি ইকুয়াল টু এনআরটি, আর ইকুয়াল টু পিভি বাই এনটি। তাহলে আর এর মাত্রীয় সংকেত ইকুয়াল টু, এটা মানে আর এর মাত্রীয় সংকেত ইকুয়াল টু চাপের মাত্রা ইনটু আয়তনের মাত্রা ডিভাইডেড বাই মোল ইনটু ক্যাপিটাল টি মানে অ্যাবসলিউট টেম্পারেচার বা পরম উষ্ণতা। পি বা গ্যাসের যে চাপ আছে সেই গ্যাসের চাপের ডাইমেনশনাল ফর্মুলাটা কি বলছে? প্রেশার মানে আমরা জানি যে ফোর্স বাই এরিয়া। ফার্স্ট লেকচারে আমরা ইন ডিটেইল আলোচনা করেছিলাম যে প্রেশার মানে ফোর্স বাই এরিয়া, অর্থাৎ বল বাই ক্ষেত্রফল। বলের মাত্রীয় সংকেত কত? এম এল টি টু দি পাওয়ার -2। ফোর্স মানে মাস ইন্টু অ্যাক্সিলারেশন, মাস মানে এম, অ্যাক্সিলারেশন মানে এল টি টু দি পাওয়ার -2। তাহলে ফোর্সের মাত্রীয় সংকেত এম এল টি টু দি পাওয়ার -2 ডিভাইডেড বাই এরিয়া। এরিয়া মানে কি? ক্ষেত্রফল। ক্ষেত্রফল মানে এল স্কোয়ার, লেন্থ স্কোয়ার। তাহলে লেন্থকে স্কোয়ার করে দাও। তাহলে পির মাত্রীয় সংকেত কত আসবে? এল স্কোয়ারটা উপরে ভাগ হয়ে যাবে, তা উপরে এল আছে, এল বাই এল স্কোয়ার মানে নিচে একটা এল থাকবে, অর্থাৎ এল টু দি পাওয়ার -1। তাহলে এম এল টু দি পাওয়ার -1 টি টু দি পাওয়ার -2। প্রেশারের মাত্রীয় সংকেত মুখস্থ রেখো যে প্রেশারের মাত্রীয় সংকেত কত? এম এল টু দি পাওয়ার -1 টি টু দি পাওয়ার -2। তাহলে এই মানটা তুমি এখানে বসিয়ে দাও।
তাহলে এম এল টু দি পাওয়ার মাইনাস ওয়ান টি টু দি পাওয়ার মাইনাস টু ইন্টু ভলিউমের ডাইমেনশনাল ফর্মুলা বা আয়তনের মাত্রার সংকেত কি, লেন্থ যদি এল হয় তাহলে এরিয়া এল স্কোয়ার, আয়তন এল কিউব, তাহলে ভলিউম ইকুয়াল টু এল কিউব ডিভাইডেড বাই মোল সংখ্যা এন। এন মানে কি, এন মোল গ্যাস, তাহলে এনকে আমরা মোল দিয়ে রিপ্রেজেন্ট করছি। মোলের কোনো মাত্রীয় সংকেত হয় না, তো সেটা মোল দিয়েই আমরা রিপ্রেজেন্ট করি। মোল, এনকে আমরা মোল দিয়ে রিপ্রেজেন্ট করি। ক্যাপিটাল টি মানে কি, অ্যাবসলিউট টেম্পারেচার। অ্যাবসলিউট টেম্পারেচারকে আমরা কেলভিন দিয়ে মেজার করি, দ্যাট ইজ কেলভিন। তাহলে পিভি ইকুয়াল টু এনআরটি, আর ইকুয়াল টু পিভি বাই এনটি। তাহলে আর এর ডাইমেনশনাল ফর্মুলা ইকুয়াল টু পি ডাইমেনশনাল ফর্মুলা ইন্টু ভি ডাইমেনশনাল ফর্মুলা ডিভাইডেড বাই মোল ইন্টু কেলভিন। প্রেশারের মাত্রীয় সংকেত কত, এম এল টু দি পাওয়ার মাইনাস ওয়ান টি টু দি পাওয়ার মাইনাস টু ইন্টু এল কিউব বাই মোল ইন্টু কেলভিন। এল টু দি পাওয়ার মাইনাস ওয়ান এল কিউব গুণ করলে এল স্কোয়ার হয়ে যাবে, তাহলে এম এল স্কোয়ার টি টু দি পাওয়ার মাইনাস টু ডিভাইডেড বাই মোল ইন্টু কেলভিন। এম এল স্কোয়ার টি টু দি পাওয়ার মাইনাস টু মানে কার মাত্রীয় সংকেত, এটা কার্য বা শক্তির। কার্য মানে কি, ওয়ার্ক, ফোর্স ইন্টু ডিসপ্লেসমেন্ট, তাহলে কার্য মানে বল ইন্টু সরণ। বলের মাত্রীয় সংকেত বা ফোর্সের মাত্রীয় সংকেত এম এল টি টু দি পাওয়ার মাইনাস টু ইন্টু ডি। ডি মানে ডিসপ্লেসমেন্ট বা সরণ। সরণ মানে একটা দূরত্বকে আমরা মেজার করি এল দিয়ে। তাহলে এটাকে তুমি যদি এল ইন্টু এল করো, দ্যাট ইজ এল স্কোয়ার। তাহলে এম এল স্কোয়ার টি টু দি পাওয়ার মাইনাস টু। তাহলে এই যে এম এল স্কোয়ার টি টু দি পাওয়ার মাইনাস টু, এটা মানে আমরা লিখতে পারি ওয়ার্ক বা কার্য ডিভাইডেড বাই মোল ইন্টু কেলভিন। তাহলে আর এর ডাইমেনশনাল ফর্মুলাটা কি এলো, এম এল স্কোয়ার টি টু দি পাওয়ার মাইনাস টু ডিভাইডেড বাই মোল ইন্টু কেলভিন। এবার এম এল স্কোয়ার টি টু দি পাওয়ার মাইনাস টু মানে কি, ওয়ার্ক বা কার্য, তাহলে কার্য ডিভাইডেড বাই মোল ইন্টু কেলভিন। তাহলে আর এর ডাইমেনশনাল ফর্মুলা যদি লিখতে দেয়, তাহলে এম এল স্কোয়ার টি টু দি পাওয়ার মাইনাস টু ডিভাইডেড বাই মোল ইন্টু কেলভিন, অথবা ওয়ার্ক ডিভাইডেড বাই মোল ইন্টু কেলভিন। এবার এখান থেকে আমরা আর এর একক নির্ণয় করব। আর এর দুটো একক আছে, আর এর বেসিক্যালি দুটো একক আছে, তাছাড়া আরও দুটো একক আছে, টোটাল 4টে একক আছে। 4টে এককে আর এর মান নির্ণয় করতে হয়, মনে রাখতে হবে। তো আর এর এখান থেকে আমরা দুটো একক ইজিলি নির্ণয় করতে পারি। প্রথম হচ্ছে সিজিএস পদ্ধতিতে, সেকেন্ড হচ্ছে এসআই পদ্ধতিতে। দেখা যাচ্ছে তো? ওকে, তাহলে সিজিএস পদ্ধতিতে আর এর একক আমরা নির্ণয় করবো কী করে, বলছে আর ইকুয়াল টু কার্য ডিভাইডেড বাই মোল সংখ্যা ইন্টু উষ্ণতা, আর ইকুয়াল টু ওয়ার্ক বাই মোল ইন্টু কেলভিন। ওয়ার্কের বা কার্যের সিজিএস একক কি, আর্গ, আর এসআই একক জুল। তাহলে সিজিএস একক হচ্ছে আর্গ, আর্গকে বাংলায় লিখতে পারো অথবা ইংলিশে লিখতে পারো, ইংলিশে লেখাটা বেটার অনেক। তাহলে ওয়ার্ককে তুমি সিজিএস পদ্ধতিতে লিখছো আর্গ ডিভাইডেড বাই মোল ইন্টু কেলভিন। তাহলে আর্গ ডিভাইডেড বাই মোল ইন্টু কেলভিন, ডিভাইডেড চিহ্নটা তুমি যদি তুলে দাও, তাহলে আর্গ মোল টু দি পাওয়ার মাইনাস ওয়ান কেলভিন টু দি পাওয়ার মাইনাস ওয়ান, আর্গ মোল টু দি পাওয়ার মাইনাস ওয়ান কেলভিন টু দি পাওয়ার মাইনাস ওয়ান। এসআই পদ্ধতিতে তুমি যদি আর এর মান নির্ণয় করো, ওয়ার্ক ডিভাইডেড বাই মোল ইন্টু কেলভিন। ওয়ার্কের এসআই একক জুল, জুলকে আমরা রিপ্রেজেন্ট করি জে দিয়ে, তাহলে জে জুল ডিভাইডেড বাই মোল ইন্টু কেলভিন। তাহলে জুল মোল টু দি পাওয়ার মাইনাস ওয়ান কেলভিন টু দি পাওয়ার মাইনাস ওয়ান। তাহলে এটা হচ্ছে সিজিএস এবং এসআই পদ্ধতিতে আর এর দুটো একক। প্রথম হচ্ছে আর্গ মোল টু দি পাওয়ার মাইনাস ওয়ান কেলভিন টু দি পাওয়ার মাইনাস ওয়ান। এসআই পদ্ধতিতে আর এর একক হচ্ছে জুল মোল টু দি পাওয়ার মাইনাস ওয়ান কেলভিন টু দি পাওয়ার মাইনাস ওয়ান। সো দ্যাট ইজ আর এর মাত্রীয় সংকেত এম এল স্কোয়ার টি টু দি পাওয়ার মাইনাস টু ডিভাইডেড বাই মোল ইন্টু কেলভিন। এম এল স্কোয়ার টি টু দি পাওয়ার মাইনাস টু মানে ওয়ার্ক বা কার্য বা এনার্জি ডিভাইডেড বাই মোল ইন্টু কেলভিন। তাহলে সিজিএস পদ্ধতিতে আর এর একক আর্গ মোল টু দি পাওয়ার মাইনাস ওয়ান কেলভিন টু দি পাওয়ার মাইনাস ওয়ান, এবং এসআই পদ্ধতিতে আর এর একক জুল মোল টু দি পাওয়ার মাইনাস ওয়ান কেলভিন টু দি পাওয়ার মাইনাস ওয়ান। এবার আর এর ডেফিনেশন, যে আরটা কী বাস্তবে, মোলার গ্যাস ধ্রুবক বা সর্বজনীন গ্যাস ধ্রুবকটা বাস্তবে কী।
তাহলে ডেফিনেশানটা কী হবে আর এর? তাহলে আর এর ডেফিনেশানটা কী, বা ফিজিক্যাল সিগনিফিকেন্স অফ আর কী, বা আর এর ডেফিনেশানটা কী? তাহলে দেখো, পিভি ইকুয়াল টু এনআরটি, আদর্শ গ্যাস সমীকরণ অনুযায়ী আমরা জানি যে পিভি ইকুয়াল টু এনআরটি। তাহলে আর ইকুয়াল টু কী হবে? পিভি বাই এনটি। আর ছাড়ো, এখান থেকে করার দরকার নেই। আর ইকুয়াল টু আমরা কত নির্ণয় করেছি? কার্য ডিভাইডেড বাই মোল সংখ্যা ইন্টু উষ্ণতা। তাহলে কার্য ডিভাইডেড বাই মোল সংখ্যা ইন্টু উষ্ণতা, কেলভিন দিয়ে আমরা উষ্ণতাকে মেজার করি। তাহলে তুমি যদি মোলের জায়গাতে 1 বসিয়ে দাও, তাহলে 1 মোল গ্যাসের জন্য, তাহলে 1 মোল গ্যাসের জন্য উষ্ণতাকে তুমি যদি 1 কেলভিন বাড়াতে চাও, তাহলে মানে মোলের জায়গাতে তুমি 1 রাখো, কেলভিনের জায়গাতে তুমি 1 রাখো, তাহলে আর ইকুয়াল টু ওয়ার্ক। এর ফিজিক্যাল সিগনিফিকেন্সটা কি? যে 1 মোল গ্যাসের উষ্ণতা 1 কেলভিন বৃদ্ধি করতে যে পরিমাণ কার্য করতে হয় বা যে পরিমাণ শক্তি প্রয়োজন হয়, সেটাই হচ্ছে আর, বা মোলার গ্যাস ধ্রুবক বা সর্বজনীন গ্যাস ধ্রুবক। তাহলে আরটা বাস্তবে কি? 1 মোল গ্যাসের উষ্ণতা, এই যে 1 মোল বসিয়ে দাও, 1 কেলভিন বসিয়ে দাও, তাহলে আর ইকুয়াল টু ওয়ার্ক বা কার্য চলে আসবে। তার মানে 1 মোল গ্যাসের উষ্ণতা 1 কেলভিন বৃদ্ধি করতে যে পরিমাণ কার্য করতে হয় বা যে পরিমাণ শক্তি ব্যয়িত হয়, তাকে আমরা বলি সর্বজনীন গ্যাস ধ্রুবক বা মোলার গ্যাস ধ্রুবক বা আর। তাহলে আর এর ডাইমেনশনাল ফর্মুলা ml² T⁻⁻2 ডিভাইডেড বাই মোল ইন্টু কেলভিন, এটা মানে কার্য ডিভাইডেড বাই মোল সংখ্যা ইন্টু উষ্ণতা। সিজিএস পদ্ধতিতে একক আর্গ মোল টু দি পাওয়ার -1, কেলভিন টু দি পাওয়ার -1, এসআই পদ্ধতিতে একক জুল মোল টু দি পাওয়ার -1, কেলভিন টু দি পাওয়ার -1। এককগুলো মাথায় রাখবে, একটু পরে মান নির্ণয় করতে কাজে লাগবে। এরপর আমরা পড়াবো যে আর এর বিভিন্ন এককে মান কত। আর এর 4টে একক আছে, দুটো আমরা পড়লাম, যে আর্গ মোল টু দি পাওয়ার -1, কেলভিন টু দি পাওয়ার -1, জুল মোল টু দি পাওয়ার -1, কেলভিন টু দি পাওয়ার -1। তো আর এর মান কত এই সব এককগুলোতে? তাহলে আর এর মান কত সিজিএস এসআইতে? তাহলে প্রথম হচ্ছে সিজিএস পদ্ধতিতে আর এর মান, খুব ইম্পর্ট্যান্ট এই লেকচারটা। পরীক্ষাতে প্রত্যেকটা জায়গা থেকে প্রশ্ন করতে পারে, আর এর মান থেকে প্রশ্ন করতে পারে। আর কাকে বলে? যে 1 মোল গ্যাসের উষ্ণতা 1 কেলভিন বৃদ্ধি করতে যে পরিমাণ কার্য করতে হয়, সেটাকে আমরা বলি মোলার গ্যাস ধ্রুবক বা সর্বজনীন গ্যাস ধ্রুবক, বা যেটাকে আমরা আর বলি। তাহলে সিজিএস পদ্ধতিতে আর এর মান কত? তাহলে আমরা জানি যে পিভি ইকুয়াল টু এনআরটি, আদর্শ গ্যাস সমীকরণ অনুযায়ী আমরা জানি যে পিভি ইকুয়াল টু এনআরটি। তাহলে আর ইকুয়াল টু পিভি ডিভাইডেড বাই এনটি। পিভি ইকুয়াল টু এনআরটি, তাহলে আর ইকুয়াল টু পিভি ডিভাইডেড বাই এনটি। সিজিএস পদ্ধতিতে আর এর মান নির্ণয় করতে হবে। তাহলে পিটা গ্যাসের চাপ, পিটা গ্যাসের চাপ, বিটা গ্যাসের ভলিউম, এনটা গ্যাসের মূল সংখ্যা, টিটা গ্যাসের অ্যাবসলিউট টেম্পারেচার বা পরম উষ্ণতা, এই এনটি। পিটা গ্যাসের চাপ, বিটা গ্যাসের আয়তন, এনটা গ্যাসের মূল সংখ্যা, টিটা গ্যাসের উষ্ণতা পরম স্কেলে। তাহলে পির ভ্যালু কত বা গ্যাসের চাপের মান কত? ফার্স্ট লেকচারে আমরা দেখেছিলাম যে সিজিএস পদ্ধতিতে 1 ATM চাপের মান কত? 1.013 × 10⁶ ডাইন পার সেন্টিমিটার স্কোয়ার। তাহলে পির ভ্যালু কত? 1 ATM চাপ। 1 ATM চাপকে তুমি যদি সিজিএস পদ্ধতিতে নিয়ে যাও, অর্থাৎ ডাইন পার সেন্টিমিটার স্কোয়ার এককে নিয়ে যাও, তাহলে ডাইন পার সেন্টিমিটার স্কোয়ার এককে আর এর মান কত? 1.013 × 10⁶। তাহলে 1.013 × 10⁶ ডাইন পার সেন্টিমিটার স্কোয়ার বা ডাইন পার সেন্টিমিটার স্কোয়ার। এটা হচ্ছে 1 ATM চাপ সিজিএস ভ্যালুতে বা ডাইন পার সেন্টিমিটার স্কোয়ার এককে আর এর মান কত? 1.013 × 10⁶ ডাইন পার সেন্টিমিটার স্কোয়ার। এরপর যে ভি বা গ্যাসের আয়তন। এবার একটা কথা দেখো যে এসটিপিতে, এসটিপি মানে স্ট্যান্ডার্ড টেম্পারেচার এবং স্ট্যান্ডার্ড প্রেশারে। স্ট্যান্ডার্ড টেম্পারেচার মানে 25 ডিগ্রি সেলসিয়াস,
0 ডিগ্রি সেলসিয়াস। স্ট্যান্ডার্ড টেম্পারেচার হচ্ছে 0 ডিগ্রি সেলসিয়াস এবং স্ট্যান্ডার্ড প্রেশার হচ্ছে 1 atm চাপ। তাহলে স্ট্যান্ডার্ড টেম্পারেচার হচ্ছে 0 ডিগ্রি সেলসিয়াস এবং স্ট্যান্ডার্ড প্রেশার হচ্ছে 1 atm চাপ। 0 ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচারকে কেলভিন স্কেলে তুমি যদি কনভার্ট করো দ্যাট ইজ 273 কেলভিন। তাহলে আমরা জানি যে স্ট্যান্ডার্ড টেম্পারেচার এবং স্ট্যান্ডার্ড প্রেশারে 1 মোল গ্যাসের আয়তন 22.4 লিটার। এসটিপিতে 1 মোল গ্যাসের আয়তন 22.4 লিটার। তাহলে ভি হচ্ছে 22.4 লিটার। তাহলে লিটার মানে ঘন সেন্টিমিটার। তোমাকে এখানে সিজিএস পদ্ধতিতে করতে হবে। তাই সিজিএস পদ্ধতিতে তুমি যদি ঘন সেন্টিমিটারকে ঘন মিলিলিটারে নিয়ে যাও, ঘন ডেসিমিটারকে ঘন সেন্টিমিটারে নিয়ে যাও, তাহলে 22,400 হয়ে যাবে, মানে 1000 দিয়ে গুণ করতে হবে। তাহলে পিটা কি 1.013 × 10⁶ ডাইন পার সেন্টিমিটার স্কোয়ার। ভিটা কি গ্যাসের আয়তন দ্যাট ইজ 22,400 মিলিলিটার বা 22.4 লিটার। এনটা কি গ্যাসের মোল সংখ্যা দ্যাট ইজ 1 মোল। স্ট্যান্ডার্ড টেম্পারেচার 273 কেলভিন। এটা মাথায় রেখো। 0 ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচার এবং 1 atm চাপে 1 মোল গ্যাসের আয়তন কত? 22.4 লিটার। তাহলে তুমি যদি এটা হিসাব করো দ্যাট ইজ 8.314 × 10⁻7 আর্গ মোল টু দি পাওয়ার -1 কেলভিন টু দি পাওয়ার -1। তাহলে আর এর ভ্যালু কত আসছে সিজিএস পদ্ধতিতে? 8.314 × 10⁻7 আর্গ মোল টু দি পাওয়ার -1 কেলভিন টু দি পাওয়ার -1। তাহলে সিজিএস পদ্ধতিতে আর এর মান কত? 8.314 × 10⁻7 আর্গ মোল টু দি পাওয়ার -1 কেলভিন টু দি পাওয়ার -1। এসআই পদ্ধতিতে আর এর একক কত বা আর এর মান কত এসআই পদ্ধতিতে? দেখো 8.314 × 10⁻7 আর্গ মোল টু দি পাওয়ার -1 কেলভিন টু দি পাওয়ার -1 হচ্ছে আর এর মান সিজিএস পদ্ধতিতে। আমরা জানি যে 1 জুল ইকুয়াল টু কার যে দুটো একক, একটা আর্গ একটা জুল। তাহলে 1 জুল ইকুয়াল টু 10⁻7 আর্গ। 1 জুল ইকুয়াল টু 10⁻7 আর্গ। তাহলে 10⁻7 আর্গের জায়গায় আমরা 1 জুল বসিয়ে দিতে পারি। তাহলে আর এর ভ্যালু কত আসবে? 8.314 × 10⁻7 আর্গ। তার জায়গাতে আমরা 1 জুল বসিয়ে দিচ্ছি। তাহলে আর এর ভ্যালু কত এলো? 8.314 জুল মোল টু দি পাওয়ার -1 কেলভিন টু দি পাওয়ার -1। তো এই যে 8.314 জুল মোল টু দি পাওয়ার -1 কেলভিন টু দি পাওয়ার -1 এটাই হচ্ছে আর এর ভ্যালু এসআই পদ্ধতিতে। তাহলে সিজিএস পদ্ধতিতে আর এর মান কত? 8.314 × 10⁻7 আর্গ মোল টু দি পাওয়ার -1 কেলভিন টু দি পাওয়ার -1। 10⁻7 আর্গের জায়গায় তুমি যদি 1 জুল বসাও তাহলে 8.314 জুল মোল টু দি পাওয়ার -1 কেলভিন টু দি পাওয়ার -1। এরপর আর 3 নম্বর যে এককটা আছে দ্যাট ইজ লিটার অ্যাটমসফিয়ার এককে আর এর মান কত? লিটার অ্যাটমসফিয়ার এককে আর এর মান কত? কী করে নির্ণয় করবে? পিভি ইকুয়াল টু এনআরটি। তাহলে আর ইকুয়াল টু পিভি বাই এনটি। পিভি ইকুয়াল টু এনআরটি, তাহলে আর ইকুয়াল টু পিভি বাই এনটি। পি মানে কি? গ্যাসের চাপ। গ্যাসের চাপকে আমরা এখানে মেজার করছি 1 atm দিয়ে। তাহলে 1 atm চাপ। ভি কত? গ্যাসের আয়তন। গ্যাসের আয়তনকে আমরা এখানে মেজার করছি লিটার দিয়ে। তাহলে এসটিপিতে বা স্ট্যান্ডার্ড টেম্পারেচার এবং স্ট্যান্ডার্ড প্রেশারে 1 মোল গ্যাসের আয়তন কত? 22.4 লিটার। তাহলে 22.4 লিটার বসিয়ে দাও, ডিভাইডেড বাই এন মানে 1 মোল গ্যাস এবং স্ট্যান্ডার্ড টেম্পারেচার মানে 273 কেলভিন বা 0 ডিগ্রি সেলসিয়াস। তাহলে 273 কেলভিন তুমি যদি বসিয়ে দাও তাহলে আর এর ভ্যালুটা কত আসবে? 0.0821 লিটার অ্যাটমসফিয়ার মোল টু দি পাওয়ার -1 কেলভিন টু দি পাওয়ার -1। তাহলে আর এর 3টে ভ্যালু পেলাম। একটা 8.314 × 10⁻7 আর্গ মোল টু দি পাওয়ার -1 কেলভিন টু দি পাওয়ার -1। 8.314
জুল মোল টু দি পাওয়ার -1 কেলভিন টু দি পাওয়ার -1। 3 নম্বরে যেটা দেখলাম দ্যাট ইজ লিটার অ্যাটমসফিয়ার এককে আর এর ভ্যালু কত 0.0821 লিটার অ্যাটমসফিয়ার মোল টু দি পাওয়ার -1 কেলভিন টু দি পাওয়ার -1। 4 নম্বরে একটা একক আছে দ্যাট ইজ ক্যালোরি। ক্যালোরি এককে আর এর ভ্যালু কত? তো আমরা জানি যে 1 ক্যালোরির সাথে জুলের একটা সম্পর্ক আছে দ্যাট ইজ 1 ক্যালোরি ইকুয়াল টু 4.2 জুল। 1 ক্যালোরি ইকুয়াল টু 4.2 জুল। তাপের দুটো একক, একটা ক্যালোরি একটা জুল, তাহলে 1 ক্যালোরি ইকুয়াল টু 4.2 জুল। তাহলে তুমি যদি 8.314 জুল মোল টু দি পাওয়ার -1 কেলভিন টু দি পাওয়ার -1কে 4.2 দিয়ে ভাগ করে দাও, তাহলে তুমি পেয়ে যাবে ক্যালোরি মোল টু দি পাওয়ার -1 কেলভিন টু দি পাওয়ার -1 এককে আর এর ভ্যালু দ্যাট ইজ, তাহলে 8.314কে তুমি যদি 8.2 দিয়ে ভাগ করে দাও 4.2 দিয়ে, তাহলে আর এর ভ্যালুটা কত আসবে 1.987 ক্যালোরি মোল টু দি পাওয়ার -1 কেলভিন টু দি পাওয়ার -1। তাহলে আর এর 4টে ভ্যালু আছে। প্রথম 3টে খুব ইম্পর্ট্যান্ট, 4 নম্বরটা জেনে রেখো, আসতেও পারে নাও আসতে পারে। তাহলে আর এর সিজিএস পদ্ধতিতে মান কত 8.314 × 10 টু দি পাওয়ার 7 আর মোল টু দি পাওয়ার -1 কেলভিন টু দি পাওয়ার -1। আর এর এসআই পদ্ধতিতে মান কত 8.314 জুল মোল টু দি পাওয়ার -1 কেলভিন টু দি পাওয়ার -1। আর এর ভ্যালু লিটার অ্যাটমসফিয়ার এককে কত 0.0821 লিটার অ্যাটমসফিয়ার মোল টু দি পাওয়ার -1 কেলভিন টু দি পাওয়ার -1। আর এর ভ্যালু ক্যালোরি এককে কত 1.987 ক্যালোরি মোল টু দি পাওয়ার -1 কেলভিন টু দি পাওয়ার -1। তাহলে 1.987, 4টে সংখ্যা মনে রাখবে 8.314 × 10 টু দি পাওয়ার 7, 8.314 জুল মোল টু দি পাওয়ার -1 কেলভিন টু দি পাওয়ার -1, 0.0821 লিটার অ্যাটমসফিয়ার মোল টু দি পাওয়ার -1 কেলভিন টু দি পাওয়ার -1 এবং 1.987 ক্যালোরি মোল টু দি পাওয়ার -1 কেলভিন টু দি পাওয়ার -1। এরপর যে আছে এরপরের পার্টটা দ্যাট ইজ গ্যাসের ব্যাপন ধর্ম। তাহলে আইডিয়াল গ্যাস ইকুয়েশন এই পর্যন্ত আছে, ইন ডিটেইলড পড়া হলো। এরপর দেখবে পিভি ইকুয়াল টু এনআরটি দিয়ে কিছু বইতে অঙ্ক আছে, সেগুলো করে নেবে। এরপর আমরা পড়াবো গ্যাসের ব্যাপন ধর্ম বা ডিফিউশন অফ গ্যাস বলতে কী বোঝো। ডিফিউশন অফ গ্যাস বলতে কী বোঝো বা গ্যাসের ব্যাপন ধর্ম বলতে কী বোঝো। ব্যাপন ধর্ম কাকে বলে? বলছে একটা পাত্রে অনেকগুলো গ্যাসকে তুমি রাখলে, তাহলে এটা ধরে নাও একটা পাত্র আছে, আবদ্ধ পাত্র, কোনো একটা আবদ্ধ পাত্রে তুমি 4টে গ্যাসকে রেখেছো, একটা এ গ্যাস, একটা বি গ্যাস, একটা সি গ্যাস, একটা ডি গ্যাস। তাহলে একটা আবদ্ধ পাত্রে তুমি 4টে গ্যাসকে রেখেছো। দেখতে পাবে কিছুক্ষণ পর, রাখার কিছুক্ষণ পর, যে 4টে গ্যাস পরস্পরের সাথে স্বতঃস্ফূর্তভাবে মিশে গিয়ে একটা সমসত্ব গ্যাস মিশ্রণ তৈরি করেছে। সমসত্ব গ্যাস মিশ্রণ মানে 4টে গ্যাসকে তুমি যখন একসাথে রাখবে তখন 4টে গ্যাস মিশে গিয়ে একটা সমসত্ব গ্যাস মিশ্রণে পরিণত হয়েছে, মানে একটা গ্যাস মিশ্রণে পরিণত হয়েছে, অর্থাৎ 4টে গ্যাস পরস্পরের সাথে মিশে গিয়ে একটা মিশ্রণ তৈরি করেছে যার ডেন্সিটি সমান। তাহলে এরম যে ধর্মগুলো, যে 4টে গ্যাস পরস্পরের সাথে মিশে গিয়ে একটা সমসত্ব গ্যাস মিশ্রণ তৈরি করলো, এই ধর্মটাকেই আমরা বলি। যে ধর্মের জন্য 4টে গ্যাস পরস্পরের সাথে মিশে যাচ্ছে কোনো একটা আবদ্ধ পাত্রে থাকাকালীন, সেটাকেই আমরা বলি গ্যাসের ব্যাপন ধর্ম বা ডিফিউশন অফ গ্যাস। তাহলে ডেফিনিশানটা কী হবে? ডেফিনিশানটা বলছে যে পরস্পরের সাথে বিক্রিয়া করে না, গ্যাসগুলো পরস্পরের সাথে যদি বিক্রিয়া করে তাহলে গ্যাসের ব্যাপন ধর্ম অ্যাপ্লাইড নয়। তাহলে পরস্পরের সাথে বিক্রিয়া করে না এরকম একাধিক গ্যাস তাহলে পরস্পরের সাথে বিক্রিয়া করে না, 4টে গ্যাস পরস্পরের সাথে কখনোই বিক্রিয়া করবে না, এরকম গ্যাসগুলিকে কোনো আবদ্ধ পাত্রে রাখলে, একটা আবদ্ধ পাত্রে রাখতে হবে। তুমি যদি
ওপেন কোনো বক্সে রাখো তখন কিন্তু এই ব্যাপন ধর্মটা অ্যাপ্লাই হবে না। তাহলে কোনো আবদ্ধ পাত্রে রাখলে গ্যাসগুলি পরস্পরের সাথে স্বতঃস্ফূর্তভাবে মিশে গিয়ে একটা সমসত্ব গ্যাস মিশ্রণ তৈরি করবে বা একটা হোমোজিনিয়াস গ্যাস মিশ্রণ তৈরি করবে। মিশে গিয়ে একটি সমসত্ব গ্যাস মিশ্রণ বা একটা হোমোজিনিয়াস গ্যাস মিশ্রণ তৈরি করবে। তাহলে যে ধর্মের জন্য পরস্পরের সাথে বিক্রিয়া করে না এরকম একাধিক গ্যাসকে কোনো আবদ্ধ পাত্রে রাখলে গ্যাসগুলো পরস্পরের সাথে স্বতঃস্ফূর্তভাবে মিশে গিয়ে একটা সমসত্ব গ্যাস মিশ্রণ তৈরি করবে, সেই ধর্মকে আমরা বলি গ্যাসের ব্যাপন ধর্ম বা ডিফিউশন অফ গ্যাস। তাই ডেফিনেশনটা খুব ইম্পর্টেন্ট যে গ্যাসের ব্যাপন ধর্ম কাকে বলে। বলবে যে পরস্পরের সাথে বিক্রিয়া করে না এরকম একাধিক গ্যাসকে কোনো আবদ্ধ পাত্রে রাখলে গ্যাসগুলো পরস্পরের সাথে স্বতঃস্ফূর্তভাবে মিশে গিয়ে একটা সমসত্ব গ্যাস মিশ্রণ বা একটা হোমোজিনিয়াস গ্যাস মিশ্রণে পরিণত হবে। কন্ডিশন কি, কোন কোন শর্তে গ্যাসের ব্যাপন ধর্মটা অ্যাপ্লাই হবে? শর্তটা কি? শর্তটা হচ্ছে যে গ্যাসগুলো পরস্পরের সাথে কখনোই বিক্রিয়া করবে না। যদি গ্যাসগুলো পরস্পরের সাথে বিক্রিয়া করে তখন গ্যাসের ব্যাপন ধর্ম অ্যাপ্লাই হবে না। তাহলে মাস্ট বি নিডেড যে গ্যাসগুলো পরস্পরের সাথে কখনোই বিক্রিয়া করবে না বা কখনোই রাসায়নিক বিক্রিয়া করবে না। সেকেন্ড হচ্ছে গ্যাসগুলোকে একটা আবদ্ধ পাত্রে রাখতে হবে যাতে করে গ্যাসের ব্যাপন ধর্মটা ক্রিয়াশীল হয়। তো গ্যাসের ব্যাপন ধর্ম থেকে এটুকু আছে। এরপর আরও বিষয় আছে, তোমাদের সিলেবাসে কিছু নেই। তারপর ক্লাস 11-এ গ্যাসের যে প্রপার্টি বা বিহেভিয়ার অফ গ্যাস সেখানে আছে, তো সেখানে পড়ানো হবে। এখানে আর বেশি বিশাল বড় লেকচার হয়ে যাচ্ছে। তো আজকের মতো লেকচার এই পর্যন্ত। তাহলে আজকে আমরা কী কী কভার করলাম? পিভি ইকুয়াল টু এনআরটি বা আদর্শ গ্যাস সমীকরণ কভার করলাম, এবং তারপর গ্যাসের যে ব্যাপন ধর্ম বা ডিফিউশন অফ গ্যাস কাকে বলে শর্তগুলো কী কী পড়িয়ে দিলাম। তো ভিডিওটাকে শেয়ার করে দিও যদি উপকার হয় কারোর সাথে। তো থ্যাংক ইউ, টাটা।